এনভায়রনমেন্টাল, এই বিষয়টা একটা প্যারেন্টসের জন্য জানা কতটুকু জরুরি? অটিজমের জন্য অ্যাডোস টেস্ট করেছেন, আপনি জানতে পেরেছেন আপনার বাচ্চা অটিজম আচ্ছা, কি বা না, বাট কি কারণে অটিজম হয়েছে সে কারণটা আপনি জানেন। এখন কারণটা জানা কেন গুরুত্বপূর্ণ, বা যে বাচ্চাটি কুকিং এ ভালো থাকে আমরা কুকিং, লন্ড্রিতে ভালো থাকলে আমরা লন্ড্রি। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউরোজেন হেলথ কেয়ার লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথনে, অর্গানাইজড বাই নিউরোজেন এবং জিজিএমসি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অটিজমে অকুপেশনাল থেরাপির গুরুত্ব। এই পুরো সময়টিতে আপনাদের সাথে আছি আমি তামান্নিয়াত, নিউরোজেন হেলথ কেয়ারের কনসালটেন্ট জেনেটিক কাউন্সেলর। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষ অতিথি হিসাবে আছেন নিউরোজেন হেলথ কেয়ারের সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট মোহাম্মদ আরিফ হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন প্যারেন্টস হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চা অকুপেশনাল থেরাপির প্রয়োজন আছে? খুব সাধারণ এবং সহজভাবে বলতে গেলে কম্পেয়ার করা। যখন আমি একটি বাচ্চাকে আরেকটি সমবয়সী বাচ্চার সাথে কম্পেয়ার করব, তখনই আমি বুঝতে পারবো যে আমার বাচ্চার ওই সমবয়সী বাচ্চার থেকে কিছুটা পিছিয়ে আছে কিনা। যদি সে পিছিয়ে থাকে তখন অকুপেশনাল থেরাপি নেওয়াটা প্রয়োজন। যদি আরেকটু ভেঙে বলি, যখন আপনি খেয়াল করবেন একটি বাচ্চার বা আপনার শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং অনুভূতির সংবেদনশীলতা রয়েছে, হুম, তখনই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন। যেমন শারীরিক সমস্যা বলতে শারীরিক বিকলাঙ্গতা বুঝায়, অথবা হাঁটতে না পারা, বসতে না পারা এবং ঘাড় শক্ত না হওয়া হুম, ইত্যাদি বিষয় বুঝায়। হুম, এছাড়া যদি আমরা শারীরিক সমস্যা বাদেও যদি আমরা বলি মানসিক সমস্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার বাচ্চার বুদ্ধিমত্তা কতটুকু হুম, ডিলে আছে, অথবা আপনার বাচ্চা সাধারণ জ্ঞান কতটুকু কম আছে, অথবা আপনার বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করছে কি করছে না। সেভাবে আমরা মেজার করতে পারি বাচ্চার আপনার কতটুকু আম আ মানসিক দক্ষতা কম আছে। এছাড়া সামাজিক দক্ষতা বলতে বোঝায় একটা বাচ্চা যখন সমবয়সী কোনো বাচ্চার সাথে প্লে না করে বা আলাদা হয়ে থাকার চেষ্টা করে। এছাড়া যখন সে ক্লাসে টিচারের ইনস্ট্রাকশন ফলো করছে না, ওর মতো করে খেলছে, হ্যাঁ? বা যখন অতিরিক্ত জেদ বা রাগ করে ফেলছে খুব সামান্য কারণে, তখন আমরা বুঝতে পারি তার সামাজিক দক্ষতার কিছুটা গ্যাপ রয়েছে। ঘাটতি রয়েছে। আর এছাড়াও যখন অনুভূতির সংবেদনশীলতা যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন আমরা স্বাভাবিক মানুষ বাহ্যিক পরিবেশ থেকে শব্দ, ঘ্রাণ, আ স্বাদ, এছাড়াও আ বাহ্যিক যে ভারসাম্য আমরা রক্ষা করি সে ব্যালেন্সের যদি কোনো ঘাটতি থেকে থাকে, তখন আমরা বুঝতে পারবো যে বাচ্চাটির অকুপেশনাল থেরাপি নেয়া প্রয়োজন। এই ধরনের যদি আমরা ৪ টা ক্যাটেগরিতে বলতে চাই, যে আমরা ৪ টা ক্যাটেগরিতে নিতে চাই, যে শারীরিক, মানসিক, সামাজিক এবং অনুভূতির জনিত কোনো সমস্যা থাকলেই খুব দ্রুতই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হওয়া প্রয়োজন। ধন্যবাদ। কত বছর বয়স থেকে এই অকুপেশনাল থেরাপি শুরু করা যেতে পারে? সাধারণত আগে ২.৫ বছরের আগে অটিজম ডায়াগনোসিস করা সম্ভব ছিল না। বাট হুম, বর্তমানে এখন আমাদের ১২ থেকে ১৪ মাস বয়সেই অটিজম ডায়াগনোসিস করা যায়। তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম রুলস হচ্ছে যত আর্লি ইন্টারভেনশন শুরু করা যায় তত বেশি উন্নতি পাওয়া যায়। তো সেক্ষেত্রে যখন ১২ থেকে ১৪ মাস বয়সে যদি মনে হয় আমার বাচ্চার সমস্যা রয়েছে, আমি তখন থেকেই থেরাপিটা শুরু করতে পারি এবং হুম, আশানুরূপ উন্নতি পাওয়া যাবে তখন। এই ক্ষেত্রে আ সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় আমাদের আ পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, দাদা-দাদি অথবা নানা-নানি, তারা হুম, প্রায়ই বলে থাকেন যে আমাদের ছেলে অথবা মেয়ে একটু দেরিতে কথা বলেছিল। জি, বাট এই যে ডেভেলপমেন্টাল ডিলে এবং হুম, অটিজম এটা ভিন্ন হুম, বিষয়। তো সেক্ষেত্রে আমরা সন্দেহজনক মতামত গ্রহণ না করে কোয়ালিফাইড থেরাপিস্টের মতামত গ্রহণ করে আমরা নিশ্চিন্তভাবে সিওর হয়ে নেই যে আসলে এটা কি অটিজম নাকি ডেভেলপমেন্টাল ডিলে ছিল। সুতরাং যত দ্রুত সম্ভব পারা যায়। যেমন ১২ থেকে ১৪ বয়সে যদি আমরা মনে হয় যে সমস্যাগুলো রয়েছে, তখনই আমরা থেরাপিস্টের শরণাপন্ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভাই, আমরা প্রায়ই দেখি যে অটিজমে আক্রান্ত বাচ্চাদের বাবা-মারা একটি কনফিউশন এ ভোগেন। সেটা হচ্ছে যে অটিজম বেবিদেরকে কি স্পেশাল স্কুলে দেয়া ঠিক হবে নাকি স্বাভাবিক স্কুলে ভর্তি করাটা ঠিক হবে? এই বিষয়ে আপনার মতামত কি?
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আ এই ধরনের কোয়েশ্চেন প্রায় বাবা-মাই করে আমাদেরকে। হুম, হুম, যে যখন একটি বাচ্চা অটিজমের সমস্যা নিয়ে সে আমাদের কাছে আসে, তখন ওই সমস্যা নিয়ে যখন আমরা স্বাভাবিক একটা স্কুলে দেব, হুম, আপনি দেখবেন স্বাভাবিক একটি স্কুলে অ্যা একজন টিচার ২০ থেকে ২২ জন বা ২৫ জন বাচ্চাকে পড়ায়। তো যখন সে পাঠদান করে তখন স্পেশালি একজন বাচ্চাকে অ্যাটেনশন দিতে পারে। হুম, তো স্বাভাবিকভাবে দেখা যায় ২০ জন বাচ্চা পড়াশোনা করলেও বা বেঞ্চে বসলেও ওই বাচ্চাটি বসছে না। কিন্তু বাবা-মা মনে করে যে আমি স্বাভাবিক স্কুলে দিচ্ছি, এটা একটা মানসিক সান্ত্বনা। আল্টিমেটলি সময়টা ওয়েস্ট অফ টাইম। সে যাচ্ছে, আসতেছে বাট তার কোনো উন্নতি হচ্ছে না। যদি আমরা এটাকে উল্টা করি, আগে আমরা স্পেশাল স্কুলে দেই, সেখানে 1:1 সার্ভিস নিক হুম, বা প্রয়োজন অনুযায়ী। হুম, নেয়ার পরে যখন আমরা তাকে এই সিম্পটম গুলো একটু কমিয়ে নিয়ে আসতে পারবো, দেন তখন আমরা আবার তাকে মূল স্রোতধারার স্কুলে দিয়ে দেব। নরমাল হ্যাঁ, স্কুলে। এখন যখন যদি আপনি আগে নরমাল স্কুলে দিচ্ছেন, ওখান হুম, থেকে হুম, আপনি আ ব্যর্থ হয়ে আবার স্পেশাল স্কুলে আসছেন। হুম, এখান থেকে আবার উন্নতি করে আবার নরমাল স্কুলে যাচ্ছেন। হুম, মাঝখানে ১ম দিকে যে আমরা যে সময়টা ব্যয় করলাম ১ বছর বা ৬ মাস, এই ডেভেলপমেন্টাল এই যে ৬ মাস খুবই গুরুত্বপূর্ণ। সো এই সময়টা যখন নষ্ট হয়ে যায়, তখন ওই বাচ্চার বয়সটি বেড়ে গেলে তখন উন্নতিতে আবার একটু বাধাগ্রস্ত হয়। দিলে। সুতরাং এটা প্রয়োজন অনুযায়ী। আবার দেখা যায় যে যদি বাচ্চা মাইল্ড লেভেলের হয়, আমরা দেখি হুম, অ্যাডোস স্কোর যদি দেখি যে মাইল্ড হুম, লেভেলের হুম। এবং বাচ্চার কগনিটিভ স্কিল ভালো, সেক্ষেত্রে আমরা শুরুতেই আমরা থেরাপিস্ট অ্যাসেস করে বলে দিতে পারি যে আপনি নরমাল নরমাল স্কুলে। স্কুলে যাচ্ছেন। বা যদি আসলেই সে অটিজমে আক্রান্ত হয়, হুম, সেক্ষেত্রে আমরা আগে প্রেফার করব স্পেশাল স্কুল। দেন ওখান থেকে উন্নতি সাধনের পরে আমরা নরমাল স্কুলে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি উত্তর ছিল। ভাইয়া আমাদের সমাজে অটিজম শিশুরা কি মূল স্রোতধারায় এগিয়ে যেতে পারে? একটি বাচ্চা সমাজের মূল স্রোতধারায় যেতে পারবে কি পারবে না সেটা নির্ভর করে তার অ্যাসেসমেন্ট স্কোরের উপরে। হুম, যদি দেখি আমি সে বাচ্চাটি অটিজমের অ্যাসেসমেন্ট হুম, স্কোরে দাঁড়াচ্ছে আ 3 বা 2 বা 1, সেক্ষেত্রে আশা করা যায় বাচ্চাটি মূল স্রোতের দ্বারা এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি মনে হয় সে বাচ্চাটি মডারেট বা সিভিয়ার লেভেলের হয়, স্কোরটা 8 বা 12 এরকম হয়, হুম, তখন দেখা যায় আসলে এটা সে এগিয়ে যেতে পারে, বাট পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট লিভিং করতে পারে না। যেমন সে আর্ন করে পরিবার পরিচালনা করা সেটা হুম, হুম, কষ্টকর হুম, হয়ে যায়। বাট সে নিজের সেফটি এনশিওর করতে পারবে এবং পাশাপাশি সে আ নিজের সেলফ কেয়ারটা করতে পারবে। মানে মোটামুটি বলা যায় সেক্ষেত্রে তার 60 থেকে 70% ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। হুম। ডেইলি এক্টিভিটিস এর কাজগুলো সে হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। পারবে। আর এটা খুব সহজ একটি টেকনিক হচ্ছে যে বাচ্চাটি ম্যাথমেটিক্স এ কিরকম করছে। কারণ আমি যদি আর্ন করতে যাই, একটা হুম, স্বাভাবিক জীবনধারায় ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, দেন আমাকে আর্ন করতে হবে। তো যখন পড়াশোনা করতে যাই তখন যদি দেখি আমরা তার ম্যাথমেটিক্স স্কিলটা ভালো, তখন বোঝা যাবে যে না, শিশুটি আসলেই সমাজের মূল স্রোতধারায় ফিরে যেতে পারবে। হুম, কারণ সে বাংলা, অঙ্ক, ইংলিশ সে হয়তোবা সবগুলো মুখস্থর বিষয় না। হুম, বাংলা এবং হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো আমরা মুখস্থ করতে পারি। বাট ম্যাথমেটিক্স হচ্ছে লজিক্যাল টার্ম। যেমন ২+২ ৪, এই যে লজিক্যাল বিষয়টা মাথায় ঢোকাটাই খুব মুশকিল। হুম। যদি এই বাচ্চাটা সেই ম্যাথমেটিক্স স্কিলটা সে ওভারকাম করতে পারে, তার মানে হচ্ছে সে তার কগনিটিভ ফাংশন ভালো। তখন আমরা আশা করতে পারি যে না, সহজেই এই বাচ্চাটি অবশ্যই মনে হয় আমরা তাকে মূল স্রোতধারায় ফিরিয়ে দিতে পারব। অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমরা ভোকেশনাল ট্রেনিং সম্পর্কে অবগত রয়েছি। এই ভোকেশনাল ট্রেনিং অটিজম বাচ্চাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা জানতে চাচ্ছি এবং কত বছর বয়স থেকে এই ভোকেশনাল ট্রেনিং শুরু করে দেওয়া যেতে পারে? ১ম এই আমি বলেছিলাম আমরা ১২ থেকে ১৪ মাস বয়স থেকে আমরা এখন অটিজমের চিকিৎসা শুরু করি। তো চিকিৎসা চলতে একটা সময় দেখা যায় ওই বাচ্চাটির আর ইমপ্রুভমেন্ট হওয়ার প্রবণতা খুবই কম। হুম, যেমন একটা পর্যায়ে গিয়ে যেমন বয়স যখন তার ১০ বা ১২ হয়ে যায়, তখন ইমপ্রুভমেন্ট হতে একটা সময় ইমপ্রুভমেন্ট এ স্টাক হয়ে যায়। হুম, তখন আর সম্ভব না। হুম, তো তখন আমরা দেখি যে তার যে এই আমরা ১৪ মাস থেকে ১০ বছর পর্যন্ত যে দক্ষতাগুলো আমরা বৃদ্ধি করেছি, সেই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে তাকে আমরা কোন ধরনের ভোকেশনাল কাজে আমরা এনগেজ করতে পারি। যেমন দেখা যাবে যে যদি বাচ্চাটির আ লেখাপড়ার স্কিল ভালো থাকে, সেক্ষেত্রে হুম, আমরা হুম, অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা আপনার আ আ কম্পিউটার ট্রেনিং এর ক্ষেত্রে আমরা ইউস করতে হুম, পারি। হুম, বা যে বাচ্চাটি কুকিং এ ভালো থাকে আমরা হুম, কুকিং, হুম, লন্ড্রিতে ভালো থাকলে আমরা লন্ড্রি। হুম, এরকম একটা আমরা অ্যাসেসমেন্ট করে থাকি যে আসলে একটি বাচ্চাকে আমরা তার যে দক্ষতাগুলো বিদ্যমান রয়েছে, সেই বিদ্যমান দক্ষতাগুলোকে আমরা কোন কাজে লাগাতে পারবো। সেই অ্যাসেসমেন্ট করার মাধ্যমেই আমরা ডিসিশন নেই যে এখন বাচ্চাকে আমরা কোন ধরনের ভোকেশনাল কাজে আমরা এনগেজ করব। এখন বয়সটা বলতে গেলে আমরা শুরু থেকে ১৪ মাস থেকে আমরা ১০ কি ১২ পর্যন্ত আমরা
দক্ষতা বৃদ্ধি করে থাকি এবং ১২ থেকে ১০ বা ১২ পর থেকে আমরা তাকে ভোকেশনাল ট্রেনিং এ এনগেজ করে থাকি। এবং পরবর্তীতে তারা সেটা করে আপনার কেউ আর্ন করবে, কেউ হচ্ছে তার মানে সময়টাকে কাজে লাগাবে। আদারওয়াইজ দেখা যাবে যে সে ফাঁকা বসে থাকলে বিভিন্ন ধরনের awkward বিহেভিয়ার তৈরি হয়। হুম, হ্যাঁ? বা কোন ধরনের সে আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। বাট হুম। একটা কাজে এনগেজ থাকলে তার আ একটা থেরাপিও হয়ে গেল। পাশাপাশি হচ্ছে সে একটা আর্নিং সোর্স তৈরি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আ উত্তর ছিল। আমার শেষ প্রশ্ন হলো, অটিজমের কারণ জেনেটিক নাকি এনভায়রনমেন্টাল? এই বিষয়টা একটা প্যারেন্টস এর জন্য জানা কতটুকু জরুরি? এটাও খুব সুন্দর একটি প্রশ্ন। অনেকেই বলে থাকে আমরা অ্যাডোস টেস্ট করেছি। হুম, তার মাধ্যমে আমার বাচ্চা অটিজম ডায়াগনোসিস ডায়াগনোসিস হয়েছে। হয়েছে। তাহলে আমি কেন জেনেটিক টেস্ট করব? হুম, এখন দেখেন আপনি যখন অটিজমের জন্য অ্যাডোস টেস্ট করেছেন, আপনি জানতে পেরেছেন আপনার বাচ্চা অটিজম আচ্ছা। কি বা না। বাট কি কারণে অটিজম হয়েছে সে হুম, কারণটা আপনি জানেন না। এখন কারণটা জানা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই কারণটার উপর ভিত্তি করেই আমাদের থেরাপির অ্যাপ্রোচ চেঞ্জ হয়। যেমন আমাদের অটিজমের ক্ষেত্রে আমরা বায়োমেকানিক্যাল, রিহ্যাবিলিটেশন অ্যাপ্রোচ, এছাড়াও আপনার কগনিটিভ অ্যাপ্রোচ, টাস্ক ফোকাসড অ্যাপ্রোচ বিভিন্ন অ্যাপ্রোচ ইউস করে থাকি। এখন বাচ্চাটির কোন কারণে অটিজম সেটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাপ্রোচটা ফলো করে থাকি। যে আসলে একে আমরা কোন অ্যাপ্রোচ এর মাধ্যমে ট্রিটমেন্টটা দেব। তো যখন আমি জানবো যে এই বাচ্চাটির জেনেটিক কারণে অটিজম হয়েছে তখন আমার ট্রিটমেন্টের অ্যাপ্রোচ একরকম হবে। আবার যখন জানবো আমি তার এনভায়রনমেন্টাল কারণে অটিজম হয়েছে তখন আমার ট্রিটমেন্টের অ্যাপ্রোচ ভিন্ন হবে। এবং আপনি অবাক হবেন যে এই ট্রিটমেন্টের অ্যাপ্রোচ ছাড়াও বাচ্চার উন্নতি কতটুকু হবে সেটাও নির্ভর করে আমার কোন কারণে অটিজম হয়েছে হুম, কি সেটার হয়নি। উপর। সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অ্যাডোস টেস্ট করলেও জেনেটিক টেস্ট করে আমরা কারণটা জানবো আসলেই আমার বাচ্চাটির কোন কারণে অটিজম হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আশা করছি আগামী পর্বে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।